বিয়ের কনের মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ের ভরা আসরে কনে রুহানিয়া আফরান রুহির পাশেই বসে রয়েছে শান্তিনীর বাড়ির অশান্ত বড় ছেলে রিহান আদান রাফ। গমগমে পরিবেশ এখন শান্ত। উপস্থিত সবাই বড় বড় চোখ করে তাকিয়ে আছে স্টেজের দিকে। বউ সাজে সজ্জিত রুহি থরথর করে কাঁপছে। রাফের বাবা আব্দুর রহমান ছেলের দিকে তাকিয়ে বলেন, রাফ, বন্ডামি বাদ দিয়ে রুহিকে ছেড়ে নিচে নেমে আসো। রাফ ব্যঙ্গ করে বলে, সিরিয়াসলি মিস্টার রহমান, আমি বন্ডামি করছি নাকি আপনারা সবাই বন্ডামি করছেন আমার সাথে? আমার অগোচরে আমার ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু সফল হননি। ছোটবেলা থেকেই আপনি আমার সাথে বেইনসাফি করেছেন, এখনো সেটাই করছিলেন। আমি রুহিকে ভালোবাসি আর রুহির বিয়ে আমার সাথেই হবে, আর না হলে রুহি সোজা উপরে চলে যাবে। আমার না হলে রুহি কারো হবে না। ছেলের দিকে তেড়ে যান আব্দুর রহমান। রাব বাবাকে সাবধান করে বলে, ভুলেও এই কাজ করার দুঃসাহস দেখাবেন না। দেখালে আপনার বাপের এই শান্তিনীরের বড় সন্তান আর ছোট সন্তান সোজা উপরে। তারপর বিয়ের আনন্দ বাদ দিয়ে বাদ ফজর ছেলে মেয়ের জানাজা করবেন। রাত বেশি হয়ে যাচ্ছে, কিন্তু রুহিকে ছেড়ে বেরিয়ে যাও এই বাড়ি থেকে। জীবনে আর দ্বিতীয়বার এই বাড়ির আঙ্গিনায় আসবে না। আপনি এই কথা বলার কে? এই বাড়ি আপনার। যেদিন আপনার বাড়িতে পা রাখবো সেদিন এই ডায়লগ দিতে আসবেন। বন্দুকের নলের মুখে বসে থরথর করে কাঁপছে রুহি। অফ হোয়াইট লেহেঙ্গা পরনের সাথে ব্রাইডাল মেকআপ, অষ্টাদশী ফার করা মেয়েটাকে বিয়ের সাজে আসমান থেকে নেমে আসা হুড়পুরির মতন লাগছে। এখন ভয়ে আতঙ্কে কুকড়ে জড়সড় হয়ে বসে আছে স্টেজের উপর। রাফ এক হাতে রুহিকে জড়িয়ে ধরে রেখেছে, অন্য হাতে বন্দুকের নল ঠেকিয়ে রেখেছে রুহির মাথায়। যার সাথে রুহির বিয়ে হচ্ছিল সেই ছেলে ইরফাদ এখন রাফের লোকের হাতে বন্দী হয়ে বসে রয়েছে মাটিতে। তার মাথায়ও বন্দুকের নল ঠেকিয়ে রাখা। কেউ কারো দিকে আগানোর সাহস পাচ্ছে না। কে জানে, আগালে হয়তো বন্দুকের আর একটা বুলেট খরচ হয়ে যাবে। ইরফাদের বাবা আর বরযাত্রী কোনো উপায় না পেয়ে চুপচাপ দেখে চলেছে ঘটনাটা। কিছুক্ষণ আগের ঘটনা। কনে আর বর পাশাপাশি বসে আছে স্টেজে। কাজী সাহেব সকল পেপারস আগেই রেডি করে রেখেছিলেন। যখনই রেজিস্ট্রি পেপারে সাইন করতে বলা হয় রুহিকে, তখনই পরপর কয়েকজন যুবক স্টেজের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে থেকে একজন গমগমে বলে ওঠে, ওয়েট কাজী সাহেব। কথা বলা ছেলেটার দিকে নজর আটকায় শান্তিনীরের সকলের। শান্তিনীরের বড় সন্তান রিহান আদান রাফ। রাফকে দেখে কয়েকজনের চোখে মুখে চিন্তার ছাপ পড়ে, আর বেশ অবাকও হয়। এই ছেলে এখানে এলো কিভাবে, আর আজকেই কেন এলো? এখন কি হবে? অনেক মেয়ে হা করে তাকিয়েছে রাফের দিকে। এমন সুদর্শন পুরুষ তারা কমই দেখেছে। লম্বায় 6 ফিট, উজ্জ্বল ফর্সা গায়ের রং, মাথা ভর্তি সিল্কি চুলগুলো কিঞ্চিত লম্বা, ঘাড় শুয়েছে পিছনে, এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। ঘন কালো সাপ দাঁড়িয়ে একটু বড়, জিম করা পেটা দেহ, মাসেলগুলো ফুলে ফেঁপে আছে। গায়ে ধূসর রঙের শার্ট, ব্যাক প্যান্ট। রাফের দিকে চোখ ফেরানো দায়। রাফ স্টেজের উপরে উঠে আসে বড় বড় কদমে। সেই রুহির পাশে বসে থাকা ইরফাতকে ঘাড় ধরে স্টেজের উপর থেকে নিচে ফেলে দেয়। স্টেজের উপর দাঁড়িয়ে থাকা আর নিচে দাঁড়িয়ে থাকা সকলের শক্ট হয়ে রাফের এমন কাজে হতভম্ব হয়ে গেছে উপস্থিত সবাই। ছেলেকে ঘাড় ধরে নিচে ফেলে দিতে দেখে ইরফাদের বাবা ইমতিয়াজ মাহমুদ রেগে রাফকে কিছু বলতে উদ্যত হতে রাফ ডান হাত উঁচু করে তাকে থামিয়ে দেয়। নিচে পড়ে থাকা ইরফাত সোজা হয়ে ওঠে, গালিগালা শুরু করে রাফকে। ইরফাত তো চেনে না রাফকে, বা এই বাড়ির সাথে ওর সম্পর্ক কি। তেরে রাফের দিকে এগিয়ে যেতে নিলে রাফ প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে ইরফাদের পা বরাবর শুট করে দেয়। ভয়ে চিৎকার করে আবারও নিচে পড়ে যায় ইরফাত। উপস্থিত সকলেও চিৎকার চেঁচামেচি করে দৌড়ে সরে যায় ভয়ে। স্টেজের উপর দাঁড়িয়ে থাকা সকলেই ভয়ে দেয় দৌড়। রুহিও দৌড় দিতে নিতে ওর হাত চেপে ধরে বসে পড়ে রাফ। এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে বন্দুকের নল ঠেকায় রুহির মাথায়। দাঁতে দাঁত চেপে বলে, এখানে থেকে একটু নড়বি তো গুলি করে তোর খুলি উড়িয়ে দেব। ইরফাত দেখে গুলিটা ওর পায়ে লাগেনি, মাটিতে গেঁথে গেছে। জানে পানি ফিরে আসে ওর, ভেবেছিল তো মরেই গেছে। ওর দিকে তাকিয়ে রাফ রাগী তেজি গলায় বলে, আর একবার টু শব্দ করবি তো মাটিতে না, তোর গিলুর মধ্যে গেঁথে দেব বুলেট।
তোর কত বড় কলিজা, তুই আমার ভালোবাসাকে বিয়ে করতে এসেছিস। প্রথমবার মিস দিলেও দ্বিতীয়বার আর মিস দেব না। চোখ বন্ধ থাকলেও আমার নিশানা সঠিক জায়গায় আঘাত হানে। রিঙ্কু, এই রাম ছাগলকে ধরে রাখ। রিঙ্কু নামের ছেলেটা ইরফাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। ভয়ে আতঙ্কে চুপচাপ রইল ইরফাদ। কথা বলে নিজের প্রাণ হারাতে চায় না। বেঁচে থাকলে বিয়ে আরও 10টা করা যাবে। রাফের বাবা আব্দুর রহমান রেগে বলেন, সার্কাস হচ্ছে এখানে? মজা করতে এসেছ? বের হও এখান থেকে। আপনারা তো মির্জাপুরের থেকেও বড় বিশ্বাসঘাতক মিস্টার আব্দুর রহমান। কথা দিয়ে কথার খেলাপ করেছেন আপনারা, বিশ্বাসঘাতকতা করেছেন আমার সাথে। গত বছর যখন আমি রুহিকে বিয়ে করতে চাইলাম তখন আপনারা কি বলেছিলেন? রুহি এখনো অনেক ছোট, বাচ্চা একটা মেয়ে, আরও কয়েক বছর যাক, এখন বিয়ে হলে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, হ্যান ত্যান আরও কত কিছু বলেছিলেন। এখন 1 বছরেই বুড়া দামড়ি হয়ে গেছে। আপনারা কথা দিয়েছিলেন রুহিকে আমার সাথে বিয়ে দেবেন, অথচ এখন আমাকে না জানিয়ে আমার কাছ থেকে সব গোপন করে ওকে বিয়ে দিয়ে দিচ্ছেন। তোমার ওর বয়স দেখেছ? কত ফারাক দুজনের বয়সের। 13 বছরের বড় তুমি রুহির থেকে, ভুলে গেছো? একদম না। 13 বছরের বড় তো কি হয়েছে? তুমি বুড়ো হয়ে যাবে, তখনও রুহি ইয়াং থাকবে। আমি বুড়ো হয়ে মরে যাওয়ার পর রুহিকে আবার এনে বিয়ে দিয়ে দিবেন, কাহিনী খতম। রুহিকে ছেড়ে চলে যাও। তোমার সাথে রুহির কোনোদিন বিয়ে হবে না, আমি হতে দেব না। আপনি হতে দেওয়ার কে আর না দেওয়ারও বা কে? রুহি আপনার মেয়ে, আর আপনার মেয়ে হলেও থোড়াই শুনতাম আপনার কথা। আপনি আর আপনারা আমার কাছ থেকে আমার শৈশব কেড়ে নিয়েছেন, কৈশোর কেড়ে নিয়েছেন, আমার ফ্যামিলিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। সব থাকার সত্ত্বেও আমাকে একা থাকতে হয়েছে, একা কাটাতে হয়েছে। সব থেকেও আমি কিছুই পাইনি, অথচ রাজ সব পেয়েছে জন্মের পর থেকে। দুজনেই তো এই বাড়ির সন্তান, দুজনেই দেহেই একই রক্ত, তাহলে এই বৈষম্যতা কেন? একই বাড়ির সন্তান হয়ে রাজ সব পেয়েছে, আমি কিছুই পাইনি। জন্ম দিয়ে যখন ঠিকভাবে বাবা মায়ের দায়িত্ব পালন করতে পারবেন না, তখন জন্ম দিয়েছিলেন কেন? জন্মের পর কেন অনাথ আশ্রমে রেখে আসেননি? অনাথ আশ্রমে রেখে আসতে না পারলেও গলা চেপে মেরে ফেলতে পারতেন, মারেননি কেন? আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েও শান্তি হয়নি, এখন আমার ভালোবাসাকেও কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। রুহি আমার না হলে কারো হবে না, আর আপনারা উল্টাপাল্টা কিছু করলে রুহির সোজা উপরে। ভাইয়া, আমার বোনকে ছাড়ো। ছাড়বো না। তোর বোনকেই বিয়ে করব আমি, ভালোবাসবো আমি, আর বিয়ে করব অন্য কেউ, নো নেভার। ছাড়ো বলছি। পিঙ্কু, ধর ওকে। ধরে হাত পা বেঁধে রাখ, যেন চিংড়ি মাছের মতো লাফালাফি করতে না পারে। সব গুরলুর তেজ আজকে ঠান্ডা করে দিয়ে তবেই যাব। দুজন রাজকে চেপে ধরে হাত পা বেঁধে ফেলে। রাজ ছোটাছুটি করেও ছুটতে পারে না, বন্দুকের নলের মুখে কেউ আগানোর সাহসও করছে না। তারপর আরও অনেক কাহিনী, আর বাড়ির সকলের সাথেই মুখে মুখে এক দফা যুদ্ধ হয়ে যায়। মুখে মুখে বললেও হাত দিয়ে কিছু করা বা এগিয়ে যাওয়ার সাহস কেউ পায় না, কারণ রাব বন্দুকের নল রুহির মাথায় ঠেকিয়ে বসে আছে। যে পরিমাণ রেগে আছি বিশ্বাস নেই এই ছেলেকে। রাব কাজী সাহেবের দিকে তাকিয়ে বলে, কাজী সাহেব, আপনি ওখানে গিয়ে লুকিয়ে আছেন কেন? আপনিও লুকিয়ে থাকলে বিয়ে কে পড়াবে? তাড়াতাড়ি স্টেজে আসুন আর বিয়ে পড়ান। আসছেন না কেন এখানে? অকালেই উপরে যেতে ইচ্ছে করছে নাকি? 30 সেকেন্ডের মধ্যে এখানে না আসলে আপনার উপরের ভিসা কনফার্ম। কাজী সাহেব ভয়ে দ্রুত স্টেজের উপর উঠে আসেন। বিয়ে পড়ানো শুরু করুন। বর্তমান রাফ কাজী সাহেবকে পুনরায় তালা দিয়ে বলে, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। কতক্ষণ বসে থাকবো আর? এমন পরিস্থিতিতে পড়ে কাজী সাহেব নিজেও ভয়ে কুঁকড়ে আছেন। রিহান আদনান রাফ এই বাড়ির বড় ছেলে, বয়স 32। ওর বাবা আব্দুর রহমান, মা মল্লিকা মলি, ছোট বোন রুমাইশা আফনান রাহা, রুহানি আফনান রুহি এই বাড়ির ছোট ছেলের ছোট মেয়ে, বয়স 19। বাবা আবদুল্লাহ আল রিফাত, মা নয়নতারা, রুহির বড় ভাই রোহান আদমিন রাজ।
রাফ এর 7 বছরের ছোট। বাড়ির সকল সদস্যদের সঙ্গে সবার সম্পর্ক ঠিক থাকলেও কিছু কারণে ঠিক নেই রাফের সাথে। এইচএসসি পরীক্ষার পর থেকে রাফ পরিবারের থেকে আলাদা থাকে। রাফের মা মল্লিকা মলি বলেন, রাফ তুমি যা করছো তা কিন্তু একদম ঠিক নয়। রুহির বিয়ে অন্য ছেলের সাথে ঠিক হয়ে গেছে আগেই, ওদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে। পাগলামি বন্ধ করে আর সব কিছু বোঝার চেষ্টা করো। মায়ের কথায় কান দেয় না রাফ। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকা রুহির মুখের দিকে তাকায়। কাঁদছিস কেন? আম্মুর কাছে যাব, ফোফাতে ফোফাতে বলে রুহি। তুই কি ছোট বাচ্চা যে আম্মুর কাছে যেতে হবে? বড় হয়েছিস, বিয়ে করে হাজবেন্ডের কাছে যাবি। রুহির বড় ভাই রাজ যে রাগে ক্ষোভে চিৎকার করে বলে, আমার বোনকে ছাড়ো ভাইয়া, ওর সাথে কিছুতেই তোমার বিয়ে হবে না। ছোটবেলা থেকে তো সব কিছুই পেয়েছিস, হারানোর যন্ত্রণা বুঝবি কিভাবে? সব হারিয়েছি, কিন্তু ওকে কিছুতেই হারাবো না আমি। আমার বোনকে ছাড়ো বলছি। হাত পা বাঁধা হয়েছে, তাও তেজ কমছে না। চুপচাপ থাক, নয়তো মুখে কস্টেপ লাগিয়ে দেব। এই পিঙ্কু, ওর মুখে কস্টেপ লাগা। সত্যি সত্যি রাজের মুখে কস্টেপ লাগিয়ে দেয় পিঙ্কু নামে ছেলেটা। হাজার চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারে না রাজ। আব্দুর রউফ চুপচাপ বসে বসে দেখছেন সবকিছু। তিনি আগেই এমন কিছু আন্দাজ করেছিলেন। বড় ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সে শুনেনি তার কথা। আব্দুর রউফ জানেন রাফ এর মেজাজের সম্পর্কে, জেদ সম্পর্কে। একবার যা বলে তাই করে, বাপের চেয়েও 1000 গুণ বেশি জেদি। নয়নতারা বসে বসে কাঁদছেন আর তা হুতাশ করছেন। আর মেয়েটার কি হবে এখন? রাফের সাথে বিয়ে হলে তার মেয়ে ভালো থাকবে? রাফ যা শুরু করেছে বিয়ে হবেই ওর সাথে। আব্দুল্লাহ আল রিফাত অল্প কিছু কথা বলে আর কিছু বলছেন না, বলেও এখন লাভ নেই, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। রাফের মেজাজ গরম হয় আরও বেশি। কাজের দিকে তাকিয়ে গর্জন ছেড়ে বলে, কাজীর বাচ্চা কাজী, বিয়ে পড়াতে বলছি না, জানেন মায়া নেই নাকি? আমার আব্বা কাজী ছিলেন না, আমার আব্বা তো মসজিদের। আপনার আব্বার হিস্ট্রি শুনতে চাইনি আমি। নাম কি আপনার? পুরো নাম বলতে হবে? জি। বাপমা নাম রাখছিল একটা, বলতে 10 মিনিট পেরিয়ে যায়। রিহান আদনান রাফ। বাবা মায়ের নাম? বাবা মায়ের নামও বলতে হয়? জি। আব্দুর রহমান আর মল্লিকা মলি। বোন রুমাইশা আফনান রাহা। বোনের নাম লাগে না, সবগুলো নাম বলে দিয়েছি। যা করার এখন তাড়াতাড়ি করুন। দেনমোহর কত ধার্য করব? 1 টাকা। কাজী সাহেবের চোখ দুটো বড় বড় হয়ে যায়। এই যুগে কেউ 1 টাকা দেনমোহর রাখে? ওভাবে তাকিয়ে আছেন কেন? যা দিতে ইচ্ছে করে আপনার মন মতো দিয়ে দিন। কাজেই সকলের দিকে একবার নজর বুলাই। কি করবেন বুঝতে পারছেন না। রাফের দাদা আব্দুর রউফ কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলেন, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। আব্দুর রহমান বলেন, বাবা কি বলছেন আপনি এসব? তুমি চুপ থাকো, যত নষ্টের মূল সব তুমি। সকলের অমত থাকা সত্ত্বেও বিয়েটা হয়ে যায় ধর্মীয় আর আইনিভাবে। বয়ে এখন কাঁদতেই ভুলে গেছে রুহি। রাফ রুহির হাত ধরে উঠে দাঁড়ায়। হাত ধরে টেনে নামাতে গেলে নামে না রুহি। রাফ বলে না কিছু। প্যান্টের পকেট থেকে রুমাল বের করে রুহির নাকে চেপে ধরে। কয়েক সেকেন্ডের মধ্যে রাফের গায়ের উপর ডুলে পড়ে রুহি। রুহিকে বাচ্চাদের মতন কাঁধের ওপর তুলে নেয়। বন্দুক তখনও রুহির মাথায় ঠেকানো। রাফ রুহিকে নিয়ে এগিয়ে যেতে যেতে বলে, ভুলে কেউ আমাদের পিছু নিলে বা কিছু করার চেষ্টা করলে বাদ ফজর ছেলে মেয়ের জানাজা পড়ার জন্য রেডি হয়ে থাকবে। পুরো বিয়ে বাড়ির মানুষকে ঘোড়ার মধ্যে রেখে রাফ আর ওর সঙ্গীরা শান্তি নিঃছেড়ে বেরিয়ে যায়। রুহিকে কাঁধের ওপর তুলে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। কারের কাছে এগিয়ে যেতেই পিঙ্কু ডোর খুলে দেয় পেছনের। রুহিকে নিয়ে ভেতরে বসে রাফ পিঙ্কুকে ড্রাইভিং সিটে বসতে বলে। বাকি সবাই দ্বিতীয় কারে উঠে বসে। পিঙ্কু কার স্টার্ট করে ছুটে চলে গন্তব্যের দিকে। ওদের কারের পেছন পেছন আসে দ্বিতীয় কার। বলা তো যায় না, কেউ যদি পিছনে ভেতরের লাইট অফ কর পিঙ্কু, আর ভুলে পেছনের দিকে তাকাবি না, তাকালে তো চোখ উফরে নেব। কোনো দিকেই তাকাবো না স্যার, দেব ফাঁসা 1 লাথি। কোনো দিকে না তাকালে কার ড্রাইভ করবি কিভাবে বলদ? শুধু সামনের দিকে দেখবো, ভুলেও ডানে বামে তাকাবো না। মনে থাকে যেন।
রাতের যানজটহীন রাস্তায় সব সাই সাই করে ছুটে চলে কার। রুহিকে এক হাতে বুকে আগলে দূরে আছে রাফ। অন্ধকারে এখন আর কিছুই দেখা যাচ্ছে না। রুহির গরম গালে হাত ছোঁয় আর একটু টেনে আনে বুকের মাঝে। এই মেয়ের প্রেমে এভাবে উন্মাদ হবে কোনোদিন ভাবেনি রাফ। 13 মাস আগে বাংলাদেশে এসেছিল রাফ দাদা আর মায়ের কথায়, না হলে জীবনেও আর ফিরে আসতো না। মায়ের কান্নাকাটি আর দাদার ইমোশনাল কথা শুনে আসতে বাধ্য হয়েছিল। রাফ যেদিন শান্তিনীড়ে পা রাখে, আবার সেদিন রুহির 17তম জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে রুহি সেজেছিল অপরূপ সাজে। ধবধবে সাদা রঙের গাউন পরেছিল, সাথে মেকআপ আর স্টাইল করে বাঁধা চুল। ধবধবে ফর্সা সিমসাম গর্ণের রুহিকে দেখে প্রথমবারের মতন নজর আটকে রাফের। হার্টবিট মিস যায়, মস্তিষ্কে কিছু একটা হয় যা আগে কখনো কোনো দিন হয়নি। প্রথমেই চিনতেই পারিনি ওটা রুহি। দেখেছিল সে কতগুলো বছর আগে, তখন রুহি ছিল 5 বছরের। এতগুলো বছর পর দেখে না চেনাটাই স্বাভাবিক। মল্লিকা মলি যখন রুহির নাম ধরে ডাকেন তখন বুঝতে পারে ওটাই সেই ছোট্ট রুহি। রাফে গিয়ে আসতেই একে একে সকলের নজর যায় ওর দিকে। বাড়িতে বেশি গেস্ট আসেনি, রুহির কয়েকজন ফ্রেন্ড এসেছে শুধু। কেক কাটা হয়ে গেছে বোধহয়। সকলের হাতে মুখে কম বেশি কেক লেগে আছে। রাফকে দেখে সবাই খুশি হলেও খুশি হয়নি আব্দুর রহমান। তিনি ছোট থেকে রাফকে 2 চোখে দেখতে পারেন না। ছোট থেকে রাফ ওর বাবাকে দেখতে পারে না। দুজনের সম্পর্ক ভারত পাকিস্তানের মতন, পারলে একজন আরেকজনকে খুন করে দেয়। মল্লিকা মলি ছেলেকে এত বছর পর চোখের সামনে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। ছেলেটা যখন বাড়ি ছেড়েছিল তখন বয়স 16 বছর, আর যখন দেশ ছাড়ে তখন 18। এই ছেলের বয়স 29 বছর। লম্বা চড়া ফিসি বহল দেহের অধিকারী, গায়ে অফ হোয়াইট ফর্মাল শার্ট আর ব্ল্যাক প্যান্ট। সাবদাড়ি আর কিঞ্চিত লম্বা চুলগুলোর জন্য রাফকে দেখতে বেশি সুদর্শন লাগছে। ছেলেকে জড়িয়ে ধরে অনেকটা সময় কাঁদেন মল্লিকা মলি। রাফ কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বুদ্ধি হওয়ার পর আজ প্রথম রাফকে সামনে থেকে দেখছে রুহি। ছোটবেলায় দেখেছিল আবসা আবসা মনে আছে। রাফ বোধ হয় খুব গম্ভীর আর চুপচাপ, সেরকমই মনে হচ্ছে। রাফের বিষয়ে এ বাড়িতে কোনো কথা হতো না খুব একটা। আব্দুর রহমান পছন্দ করতেন না। রাফের কথা উঠলে তিনি রাগারাগি চেঁচামেচি শুরু করতেন। এরকম করার কারণ আজও জানে না রুহি। বড় আব্বু কেন রাফ ভাইয়াকে এত অপছন্দ করে আজও জানা হয়নি। রাফের বোন রাহা বড় ভাইকে দেখে দৌড়ে গিয়ে জাপটে ধরে। সেই 8 বছর বয়সে বাইকের সামনে থেকে শেষ দেখেছিল। ফোনেও খুব একটা কথা বলে না রাফ। মাসে 2-1 দিন কথা বলে মা আর বোনের সাথে। মায়ের সাথেও বেশি একটা বলে না, বোনের সাথেই একটু কথা বলে। কেমন আছো ভাইয়া? তুমি সত্যি এসেছো? আমার বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্ন দেখেছি। রাফ বলে না কিছু, শুধু বোনের মাথায় আর পিঠে হাত বুলিয়ে দেয়। এই বাড়িতে রাফের প্রিয় 2জন মানুষ আছে, এক ওর বোন রাহা আর 2 ওর দাদা আব্দুর রউফ। মায়ের প্রতি সেরকম গভীর টান নেই রাফের, তবে ভালোবাসে মাকেও। রাহা রাফকে ছাড়তে রাত জড়িয়ে ধরে। কেমন আছো ভাইয়া? অবশেষে এতগুলো বছর পর ফিরলে? ভালো, ফিরলাম আবার। ভাবলাম মরার আগে শেষবার তোদের সবাইকে দেখে যাই। রাফের গুরু গম্ভীর স্বরে কথা শুনে আর কিছু বলে না রাজ। দাদা আর বাকি সকলের সাথে টুকটাক কথা ছাড়া তেমন কোনো কথা বলে না রাফ। বাবার সাথে একটাও কথা বলে না, তার দিকে ফিরেও তাকায় না। সোজা নিজের রুমে চলে যায়। রুমটা এখনো আর আগের মতো নেই, সব কিছু চেঞ্জ করা হয়েছে। দেখে মনে হচ্ছে গেস্ট রুম হিসাবে ইউজ করা হয়। রাফ সুটকেসটা রেখে বেডে বসে মাথা নিচু করে। কিছু সময় চুপচাপ বসে থেকে আকাশের দিকে তাকায়, তবে ইন্টেরিয়র ডিজাইনের সিলিং ছাড়া কিছুই দেখতে পারে না। মল্লিকা মলি ছেলের জন্য রান্না করতে কিচেনে প্রবেশ করেন। আজ ছেলে আসবে জানতেন না তিনি, জানলা আগেই রান্না করে রাখতেন। যদিও রুহির জন্মদিন উপলক্ষে বেশ কয়েক পদের রান্না হয়েছে। আব্দুর রব বড় নাতির রুমের দিকে এগিয়ে যেতে থাকেন। হাসি খুশি বাড়িটা মুহূর্তেই থমথমে রূপ ধারণ করেছে। কারো মুখে আর কোনো হাসি নেই, সবাই চুপচাপ। রুহির ফ্রেন্ডরা রুহিকে ওর রুমে নিয়ে আসে। ফ্রেন্ডদের মধ্যে থেকে একজন বলে, দোস্ত তোর বড় ভাইটা এত হেভি হ্যান্ডসাম, পুরো বলিউডের নায়কের মতন। আমি তো প্রথম দেখে ক্রাশ খেয়ে গেছি। চুপ থাক সেমরি, ভাইয়া তোর নানার বয়সী। তো কি হয়েছে, বাবার বয়সী তো না। সিমরিন কিন্তু ভুল কিছু বলেনি রুহি। তোর বড় ভাই যে এত হ্যান্ডসাম তা তো জানতাম না।
আমার বয়স আর একটু বেশি হলে তোর ভাইয়ের সাথে লাইন মারতাম। আমিও ক্রাশ খেয়ে গেছি তোর ভাইকে দেখে। আমার সামনে আমার ভাইয়ের উপর ক্রাশ খাস, তোদের সাহস তো কম না। বেশ কিছুদিন পেরিয়ে যায়। বাড়ির কারোর সাথে খুব একটা কথা বলে না, একসাথে খাবারও খায় না খুব একটা, নিজের মতো থাকে, এদিক সেদিক ঘোরাঘুরি করে, বাইরে বাইরে সময় কাটায় বোনকে নিয়ে। রাহা ভাইকে ছেড়ে কিছুই বুঝে না। এত বড় মেয়ে হয়েও বড় ভাইয়ের পেছন পেছন ঘুরে ফেরে সারাদিন। প্রায় 15 দিন পর রাফ উপলব্ধি করে রুহির প্রেমে পড়েছে। চোখ দুটো বারবার রুহিকে দেখতে চায়, হাত দুটো রুহিকে ছুতে চায়, হৃদয়ে চায় রুহিকে নিজের করে পেতে। এমন অনুভূতির সাথে সাক্ষাৎ করে রাফ নিজের উপর নিজেই চরম বিরক্ত। এর কোনো মানে হয়? রুহি ওর চাচাতো বোন, দুই এর থেকে গুনে গুনে 13 বছরের ছোট। রাফ নিজের মনকে অন্যদিকে নিতে চাইলেও পারে না। জীবনের প্রথম কোনো মেয়ের প্রেমে পড়েছে। মেয়ে তো নয়, আকাশ থেকে নেমে আসা হুড়পড়ি অপ্সরা। সুইজারল্যান্ড ফিরে যাওয়ার 1 সপ্তাহ আগে বেশ রাত করে নিজের রুম থেকে বেরিয়ে আসে রাফ। গায়ে ফিট হয়ে থাকা ব্ল্যাক টি শার্ট, সাথে ব্ল্যাক ট্রাউজার, লম্বা চুলগুলো গোছানো পরিপাটি, ট্রাউজারের পকেটে 2 হাত গুজে সিঁড়ি বেয়ে নামছে। রাফকে নিচে নেমে আসতে দেখে রুহি সোফা ছেড়ে চলে যায় নিজের রুমের দিকে। রাফের পাশ দিয়ে যাওয়ার সময় রাফ ঘাড় ঘুরিয়ে দেখে রুহিকে, রুহি ঘাড় ঘুরিয়ে ওকে দেখে একবার। রাফ সোফার সামনে এসে দাঁড়ায়, পকেটে হাত গুজে রেখে। সোফায় আব্দুর রহমান আর আবদুল্লাহ আল রিফাত বসে আছেন। রাজ এখনো বাড়ি ফেরেনি, ফ্রেন্ডের সাথে রয়েছে হয়তো। মা চাচি নিজেদের রুমে, রাহা ঘুমিয়ে পড়েছে। রাফকে নিজেদের সামনে শটান দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হন আব্দুর রহমান। আবদুল্লাহ কিছু বলবেন, তার আগে আব্দুর রহমান বলেন, কিছু বলবে দাদুভাই? রাফ গম্ভীর স্বরে বলে, হ্যাঁ বলো, কি বলবেন? কোনো প্রকার হেয়ালি না করে রাফ সরাসরি বলে, আমি রুহিকে বিয়ে করতে চাই। রাফের মুখে এমন কথা শুনে 3 জনেই ভীষণ অবাক। চোখ মুখ দেখে মনে হচ্ছে শক্ট হয়েছে বোধ হয়। নিজেকে দেখেছ আর রুহিকে দেখেছ, নিজেকে বানিয়েছ হাতির মতো। 17 বছর ওইটুকু মেয়েকে বিয়ে করতে চাও, লজ্জা করছে না? আব্দুর রহমানের কথা শুনে রাগে উঠে যায় রাফে এর। তবুও কথা সম্ভব নিজেকে শান্ত রেখে দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনাকে বলেছি কিছু? রুহি আপনার মেয়ে? যার মেয়ে তাকে বলেছি আমি, আপনাকে নয়। মাঝখানে নাক গলাচ্ছেন কেন আপনি? অন্যের কথায় বা হাতে না ঢুকালে ভালো লাগে না নাকি আপনার? ছেলের মুখে এমন কথা শুনে তেতে ওঠেন আব্দুর রহমান। আব্দুর রউফ তাকে থামিয়ে দিয়ে বলেন, রহমান চুপ করো তুমি, ওকে রাগাচ্ছ কেন? ঠান্ডা মাথায় কথা বলা যায় না তো নাকি? ওর কথার ধরন দেখেছেন আপনি? তুমি ওকে হাতির সাথে তুলনা করলে কেন? হাতির মতোই তো শরীর বানিয়েছে। রুহি ওর দেহের অর্ধেক হবে। ওর কোনো আক্কেল রুহিকে বিয়ে করতে চাই? ছেলের সাথে কথা না বাড়িয়ে পুনরায় নাতির দিকে তাকান আব্দুর রউফ। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? কোনো রকম বনিতা না করে শান্ত স্বরে বলে, ওকে আমার ভালো লেগেছে, মনে ধরে সে ভালোবেসে ফেলেছি। ওকে কিছু না বলে ডিরেক্ট তোমাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ওকে আমি বিয়ে করব। তোমাদের দুজনের মধ্যে বয়সের পার্থক্য অনেক, জানি। রুহি এখনো অনেক ছোট, সবে 17 বছরের। তো কি হয়েছে, কোনোদিন বড় হবে না নাকি? খেকিয়ে ওঠেন আব্দুর রহমান। বড় হোক আর যাই হোক, তোমার মতন ছেলের সাথে কোনোদিন রুহির বিয়ে দেব না। রাফ এবার আর রাগ সামলাতে পারে না। আপনি বিয়ে দেওয়ার আর না দেওয়ার কে? আমি রুহিকেই বিয়ে করব। পারলে আপনি আটকে দেখাবেন আমাকে। অবস্থা বেগতিক দেখে আবদুল্লাহ আল রিফাত বড় ভাইয়ের দিকে মুখ এগিয়ে আস্তে আস্তে বলেন, ভাইয়া কি করছো তুমি? ওকে খেপাচ্ছ কেন? আমি কথা বলছি, তুমি চুপ থাকো। তারপর রাফের দিকে তাকিয়ে বলেন, তোমার আর রুহির বয়সের পার্থক্যটা দেখো রাফ। আর রুহি আমার সাথে কি? রুহি আমার সাথে ভালো থাকবে না? ওকে ভালো রাখতে পারবো না আমি? ওকে ভালো রাখার, সুখে রাখার অ্যাবিলিটি আমার নেই? কোনো কিছুর কমতি আছে আমার? টাকা পয়সা, বাড়ি গাড়ির? নাকি আমি ওর অযোগ্য? তোমাদের 3 বাপ ছেলের যে টাকা পয়সা আছে তার ডবলের থেকেও বেশি আছে আমার। রুহিকে রানী বানিয়ে রাখবো আমি।
আমি এরকম কিছু বলতে চাইনি। তো কি বলতে চেয়েছ? রুহি এখনো অনেক ছোট, কলেজের গণ্ডি পেরোয়নি এখনো, বিয়ের বয়স হয়নি। এখন বিয়ে হলে ওর পড়াশোনারও ক্ষতি হবে। এমনিতেই পড়াশোনা করতে চায় না, এখন বিয়ে হলে আরও করবে না। আরও কয়েক বছর যাক, তারপর না হয়। বাকি কথা শেষ করতে দেয় না রাফ, থামিয়ে দিয়ে বলে, কত বছর? অন্তত 3টা বছর। 3 বছর পর যে ওকে আমার সাথেই বিয়ে দেবে তার কি গ্যারান্টি আছে? 3 বছরের আগে রুহিকে বিয়েই দেব না। এখন তাহলে এঙ্গেজমেন্ট করে রাখো। আমি এখন রুহিকে জানাতে চাইছি না। তো কখন জানাবে? বিয়ের সময়। কথা দিতে হবে আমাকে। কি? আমি ব্যতীত অন্য কোনো ছেলের সাথে রুহির বিয়ে দেবে না। 3 বছর পর আমি ফিরবো, তখন রুহির বিয়ে হবে আমার সাথে। কথা দাও তোমরা। আব্দুল্লাহ আল রিফাত বাব্বাইয়ের মুখের দিকে তাকান। কি করবেন এখন? 3 জনের দিকে তাকিয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে রাফ। আব্দুর রহমান বলেন, ঠিক আছে, 3 বছর পর তোমাদের বিয়ে হবে, কিন্তু এর মধ্যে তুমি রুহিকে কিছু বলতে পারবে না। সময় হলে আমরাই বলবো। রাফ চাচার দিকে তাকায়। 3 বছর পর তোমাদের বিয়ে হবে। দাদার দিকে তাকালে কি তিনি কিছু বলেন না। একটু পর আব্দুর রব বলেন, তুমি আর কতদিন আছো রাফ? সামনের সোমবার ফ্লাইট। রাফ বাবার কথায় ভরসা না ফেলেও চাচার কথায় ভরসা পায়। 3 বছর কোনো ব্যাপার না, চোখের পলকে পেরিয়ে যাবে 3 বছর। রাফ নিজের রুমে ফিরে আসে। বর্তমান তার ফার্স্ট সুইজারল্যান্ড ফিরে গিয়েছিল, সাথে নিয়ে গিয়েছিল রুহির সাথে কাটানো সুন্দর কিছু স্মৃতি। রাহাকে নিয়ে ঘুরতে বেরোলে রুহিকে সাথে নিয়ে যেত। রুহি ওর সাথে খুব একটা কথা বলতো না, রাফও বলতো না কিছু। 2 দিন আগে ফেসবুক স্ক্রল করছিল রাফ। ওর ফ্রেন্ড লিস্টে রাজ আছে, তবে রাজ জানে না রাফ ওর ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়েছে। রাজের একটা পোস্ট দেখে জানতে পারে রুহির বিয়ে, আর তখন ওর পুরো মাথা আউলা জাউলা হয়ে যায়। বুঝতে পারে ওর বাপ চাচা ওর সাথে মির্জাপুরগিরি করেছে, কথা দিয়ে কথার খেলাপ করেছে। সেদিন মিথ্যে বলেছিল ওকে শান্ত রাখার জন্য। কল করে ছোট বোনের কাছে। রাহা ওর হাজব্যান্ডের সাথে যুক্তরাজ্যে সেটেলড হয়ে গেছে। রাফ বাংলাদেশ থেকে ফিরে আসার 2 মাস পর রাহার বিয়ে হয়েছে। রাহা বড় ভাইকে অনেক রিকোয়েস্ট করেছিল ওর বিয়েতে আসার জন্য, কিন্তু রাফ আসেনি। বাড়ি থেকে কেউ রাফকে একটাবার আসতে বলেনি, তাই রাফও আর আসেনি। তবে রাহা যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে গিয়েছিল বোনের কাছে। বাবা মায়ের উপর রাগ করে রুহির বিয়েতে আসেনি রাহা। বাড়ির সবাই রিকোয়েস্ট করেও ওকে নিয়ে আসতে পারেনি। বোনের সাথে কথা বলে জানতে পারে এই বিয়ের সব আয়োজন ওর বাবা আব্দুর রহমান করেছেন। পাত্র তিনি নিজে খুঁজে বের করেছেন। বিয়েতে কেউ রাজি না হলেও সবাইকে রাজি করিয়েছেন। রাহা এই সব রুহির কাছ থেকে জেনেছে। রাহা নিজেও জানে না রাফ রুহিকে ভালোবাসে। রাফ বোনের সাথে কথা শেষ করে ওখানে আর কিছু ওর পার্টনার আর ফিয়েকে বুঝিয়ে দিয়ে বিয়ের আগের দিন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় রিঙ্কু আর ফিঙ্কুকে নিয়ে। কতদিন পর ফিরবে জানা নেই। 2 দিন আগে রওনা দিতে চেয়েছিল, তবে ফ্লাইটের টিকিট পায়নি, তাই 1 দিন দেরি করতে হয়েছে। আর বাংলাদেশে এসে বাড়িতে পৌঁছাতে বিয়ের আগ মুহূর্তে এসে পৌঁছেছিল। আর একটু দেরি হলেই সর্বনাশ হয়ে যেত, কিন্তু তাতে ওর কিছু হতো না। ছেলেকে খুন করে তবেই ক্ষান্ত হতো। কার দুটোর মধ্যে একটা গতবার এসে কিনেছিল, আর অন্যটা ওর সঙ্গীদের দিয়ে কিনিয়েছিল তাদের জন্যই। তাদের সাথেও পরিচয় হয়েছিল গত বছর। ওরাই বন্দুক টন্দুক জোগাড় করে দিয়েছে। রাত বেশ গভীর হয়ে এসেছে, কার ছুটে চলেছে সাই সাই করে। রাস্তা পুরোপুরি ফাঁকা। লোকেশন দেখে পিঙ্কু কার এগিয়ে নিয়ে যাচ্ছে। জ্ঞানহীন রুহিন গালে ছোট ছোট কয়েকটা চুমু খায়। বাসর করতে পারবে কিনা কে জানি, অন্তত চুমু তো খেয়ে নিক। বাসর রাতটা তো একেবারে মাটি করা যায় না। রুহি যদি কোনো ঝামেলা করে তাহলে যেন ওকে সহজে সামলাতে পারে, সেই জন্য রুমালের মধ্যে ক্লোরোফর্ম দিয়ে এসেছিল আগে। ঝামেলা ওর একদম পছন্দ নয়। রুহিকে নিয়ে আসার সময় যখন রুহি শক্ত হয়ে দাঁড়ায় তখন বুঝতে পারে একে নিয়ে যেতে কাঠখড় পোড়াতে হবে। শক্তি অপচয় হতে চায়নি রাত, তাই তো কাজটা সহজ করে নিয়েছিল। মুখের উপর পানি ছিটে পড়তে আস্তে আস্তে ফিট ফিট করে চোখ মেলে তাকায় রুহি। চোখের সামনে সব ঝাপসা দেখছে, মুশরির ভিতর কেমন করছে। 2 চোখ খিচে বন্ধ করে নেয়। আবার পুরুষালী শক্তির গলায়
বিশ্বাস রুহি, এই রুহি ঠিক আছিস? পট করে চোখ মেলে তাকায় রুহি। চোখের সামনে স্পষ্ট হয় রাফের মুখশ্রী, কিঞ্চিত লম্বা চুলগুলো কপাল চোখ ঢেকে ফেলেছে, প্রায় প্রায় ছাপ ধরে ভেজা, মুখে বিন্দু বিন্দু পানির ফোঁটা, চুলগুলো ভেজা ভেজা। পূর্বের ঘটনা স্মরণ হতে ভয়ে শোয়া থেকে লাফিয়ে সরে যায় রুহি। আশেপাশে নজর বুলায়, কোথায় আছে ও? এটা কোন জায়গা? ওকে কোথায় ধরে নিয়ে আসলো? কপাল ব্রু কুচকে রুহির দিকে তাকিয়ে আছে রাফ। কমেন্ট করছিস কেন? আমাকে এখানে নিয়ে এসেছো কেন তুমি? আমি বাড়িতে যাব, আম্মুর কাছে যাব বলেই হুহু করে কেঁদে ওঠে। রাফ ওর দিকে এগিয়ে যেতে নিলে ভয়ে আতঙ্কে দেয়ালের সাথে চিপকে যায়। হাত দিয়ে চোখ মুখ ডেকে কান্না করতে করতে বলে, মারবে না আমাকে এখনই? মরতে চাই না আমি। মারবে না? মারবো না। না না, তুমি মারবে, তোমার কাছে বন্দুক আছে। রাফ দুই হাত উঁচু করে দেখিয়ে বলে, এ দেখো, আমার কাছে কোনো বন্দুক নেই। হাত সরিয়ে রাফের দিকে তাকায় রুহি। রাফের দুই হাত খালি, কোনো বন্দুক নেই হাতে। ভালোভাবে তাকায়, বলিষ্ঠ গড়নের রাফ উদাম, গায়ে রয়েছে উজ্জ্বল ফর্সা শরীর, চকচক করছে। পরনে ধূসর রঙের 3/4 প্যান্ট। পুরুষদের হাতে পায়ে যেমন ঘন কালো লোম থাকে, তার ফিটে ফোটাও নেই রাফের। মেয়েদের মতন হালকা সোনালি ছোট ছোট লোম। রাফকে আগাগোড়া স্ক্যান করে দৃষ্টি সরিয়ে নেয় রুহি। এদিকে আয়, আমি বাড়িতে যাব, আম্মুর কাছে যাব, বাড়িতে যাব। এসব কি? বিয়ে হয়ে গেছে, এখন থেকে আমার সাথে থাকবি সারা জীবন। এই লোকের সাথে জীবনেও থাকবে না রুহি। একে দেখলেই তো কেমন ভয় ভয় করে, সব সময় কেমন গম্ভীর স্বরে কথা বলে, তাকায় কিভাবে যেন চোখ দিয়ে খুন করে ফেলবে। রাগ উঠলে কেমন করে, লম্বা চুল, দাড়ি আর গম্ভীর চেহারা দেখেই তো রুহু কেঁপে ওঠে। গত বছর রাফ যখন বাড়িতে এসেছিল, তখন রাফের আচরণ, গম্ভীর স্বর, তীক্ষ্ণ চোখের দৃষ্টি আর কম কথা বলে, এসব দেখেই ওর প্রতি প্রীতি কাজ শুরু করেছিল। তাই তো রাফকে দেখলে সেখান থেকে চলে যেত। আর আজকে রাফ যেভাবে ওর কথায় মাথায় বন্দুক নল ঠেকিয়েছিল আর যেভাবে কথা বলেছিল, হুমকি দিচ্ছিল, তাতে সেই ভীতি ভয় কয়েকশো গুণ বেড়ে গেছে। এদিকে আসতে বলেছি আমি, আসে না রুহি। আগের জায়গায় গুটিসুটি মেরে বসে রইল। আসবি না? বাড়ি যাব। এটা কি বাড়ি না? জঙ্গলে রয়েছিস? আমাদের বাড়িতে যাব। মেজাজ কিছুতেই আর ঠান্ডা রাখা সম্ভব নয়। মিষ্টি মিষ্টি কথায় কাজ হবে না। রাগ তরতর করে বাড়ছে। বেডের পাশে রাখা ক্যাবিনেটের ভেতর থেকে বন্দুকটা বের করে রুহির দিকে তাক করে বলে, ওখান থেকে নামবেই নাকি শ্যুট করে দেব? মেজাজ কিন্তু এমনিতেই গরম হয়ে আছে। নাম বলছি ওখান থেকে। শেষ বাক্যের গুলো জোরে ধমক দিয়ে বলে। রুহির কান্না বাড়ে, তবে বেড থেকে নেমে আসে। রাফের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কাঁপছে আর কাঁদছে। এটুকু সময়ের মধ্যেই কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এইসব ভারী লেহেঙ্গা চেঞ্জ করে ফ্রেশ হয়ে হালকা ড্রেস পরে নেয়। চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় ধমক দিয়ে বলে, কি হলো? কেঁপে উঠে রুহি, কাঁদতে কাঁদতে বলে, ড্রেস কোথায় পাবো? রাফ এগিয়ে যায়। ওকে এগিয়ে আসতে দেখেন দ্রুত সরে যায় রুহি। রুহির পেছন থেকে দুটো সুটকেস এনে সামনে রাখে, তারপর খুলে দেখায় দুটোই মেয়েদের ড্রেস আর কসমেটিক্স দিয়ে ভর্তি বড় বড় সুটকেস। দুটোর মধ্যে তো প্রয়োজনীয় সব কিছু আছে। এই যে এদিকে ওয়াশরুম, এখন ফ্রেশ হয়ে আয়। যাস না? দ্রুত সুটকেসের কাছে এসে যা পায় হাতে তাতেই তুলে নেয়। ওয়াশরুমে প্রবেশ করে ওয়াশরুমের ভিতরে এসে ড্রেসগুলো রেখে লেহেঙ্গা পরে ফ্লোরে বসে পড়ে, দুই পা ছড়িয়ে হুহু করে কাঁদতে শুরু করে বাড়িতে ফিরে যাওয়ার জন্য। এখানে রাফের সাথে থাকলে রাফ ওকে ভয় দেখিয়ে দেখিয়ে মেরে ফেলবে। কি জোরে জোরে ধমক দেয় ও, তো আত্মারাম খাসা ছাড়া হয়ে যায় ধমক খেয়ে। বাহির থেকে রুহির কান্নার শব্দ শুনতে পায় রাফ। ডোরের কাছে এগিয়ে এসে বলে, এই মির্জাপুরের বাচ্চা, কাঁদছিস কেন? কান্না বন্ধ করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হন, নয়তো তোর খবর আছে। বসা থেকে উঠে দাঁড়ায় রুহি। জীবনে কী ভাব করেছিলে যে ওর সাথে এমন হলো? আব্দুর রহমান সব সময় বলতেন, রাফ বদরাগী, বদমেজাজি, একরোখা জেদি ছেলে, কারো ধারে না ও, নিজের মর্জি অনুযায়ী চলে সব সময়। শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকে কেঁদে ওঠে আবার। শান্তিনীরে সবাই অশান্ত মন নিয়ে বসে আছে ড্রয়িং রুমে। ভোর 4টা বেজে গেছে, কেউ ঘুমায়নি এখনো। থেকে থেকে ডুকরে কেঁদে উঠছেন নয়নতারা। তার মেয়েটাকে কোথায় নিয়ে গেল রাফ? মেয়েটাকে অজ্ঞান করে নিয়ে গেল। এখন কেমন আছে তার আদরের মেয়েটা? জ্ঞান ফিরেছে?
মুখ দিয়ে যা আসছে রাগে ছোটে তাই বলে গালিগালাজ করছে রাফকে আব্দুর রহমান। উনি থানায় যেতে নিয়েছিলেন রাফের নামে কিডন্যাপিংয়ের মামলা দায়ের করার জন্য। আবদুল্লাহ আল রিফাতের জন্য যেতে পারেননি। ইরফাদের পরিবারের কাছে ক্ষমা চেয়ে তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। সকল গেস্ট চলে গেছে। শান্তিনীরা এখন নিকটাত্মীয় ছাড়া কেউ নেই। আব্দুর রহমানের স্ত্রী মল্লিকা মলির দিকে তাকান। ওই শুয়োরের বাচ্চাকে কে বলেছে রুহির বিয়ের কথা? পুত্রপ্রেমী তুমিই বলেছ নিশ্চয়ই। খোদার কসম আমি রাফকে কিছুই বলিনি। আমি জানিও না রাফকে কে বলেছে বিয়ের কথা। গত 15 দিন ধরে রাফের সাথে কথা হয়নি আমার। তুমি নিষেধ করার পর আমি ওকে বলিনি। আব্বা আপনি বলেছেন নিশ্চয়ই। ছেলেকে গালি দিতে গিয়ে নিজেকে কেন গালি দিচ্ছ পুত্র? তোমার সুপুত্রকে আমি কিছুই বলিনি। তোমার থ্রেট শোনার পর আমি রাফের সাথে কথাও বলিনি। আর তোমার পুত্র শুধু লম্বা আর বড় সড়ো নয়, তোমার পুত্রের হাত পা নাক কান সব চোখ সব লম্বা। সে নিজে থেকে সব জেনে গেছে কোনোভাবে। তাই মিথ্যে দোষারোপ করা বন্ধ করো। চালাক তো তুমি শুধু একা নয়, তুমি রাফের ফিতা হলেও বুদ্ধির দিক থেকে রাফ তোমার ফিতা। সেটা তুমি মানো আর নাই মানো এটাই সত্যি। কত বুদ্ধি করেছিলে রাফের সাথে রুহির বিয়ে দেবে না বলে, কিন্তু শেষমেশ কি হলো? রাফের কাছ থেকে রুহিকে আলাদা করতে পেরেছ? তোমার নাকের ডকা দিয়েই তো চলে গেল। শুধু শুধু ছেলেটাকে খেপালে। এরকম কিছু না করলে রুহির সাথেও এমন কিছু হতো না। এতগুলো মানুষের সামনে ছোট হতে হতো না। সবাই কত কিছু বললো, শুনেছ সেসব? আমার ছোট বোনটাকে কত ভয় পেয়েছে। রাফের সাথে স্বাভাবিকভাবে বিয়েটা হলে অল্প দিনের জন্য হলেও রুহি আমাদের সাথে থাকতে পারতো। দূরে থাকলে ফোনে কথা বলতে পারতো। কোথায় আছে কেমন আছে জানা থাকতো। কিন্তু এখন রাফ ওকে কোথায় নিয়ে গেল কে জানে। জীবনে আর কোনোদিন ওদের দুজনের দেখা পাওয়া যাবে কিনা জানা নেই। সব হয়েছে তোমার জন্য। নিজের ছেলের সাথে এত কিসের শত্রুতা তোমার? ছোটবেলায় ছেলেটাকে মেরে ধরে আধমরা করে ফেলতে। বড় হওয়ার পরে বাদ যায়নি সেসব। 16 বছর বয়সে বাড়ি ছাড়া করলে, 18 বছর বয়সে নিজে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে গেল। দীর্ঘ 12 বছর দেশে ফিরল না ফ্যামিলির উপর অভিমান করে। তারপর যাও বুঝিয়ে সুঝিয়ে ইমোশনাল কথা বলে দেশে আসতে বাধ্য করা হলো। তখনও তোমার আচরণ সেই আগের মতোই। এতগুলো বছর পর ছেলেকে দেখেও তোমার মন গলেনি, উল্টো দাউ দাউ করে জ্বলে উঠেছে। ছেলেটা যখন কাউকে পছন্দ করলো, ভালোবাসলো, বিয়ে করার ইচ্ছে পোষণ করলো, সেখানেও তোমার আপত্তি বাধা। ছেলেটাকে তুমি কোনোদিন ভালো থাকতে দেবে না, খুশি থাকতে দেবে না। ওকে কোনোদিন ওর পছন্দের কিছু তুমি দাওনি। উল্টো তার পছন্দের জিনিস তুমি বারবার ছিনিয়ে নিতে ভালোবাসো। এতে বোধহয় তুমি পৈশাচিক আনন্দ পাও। বাবার কথাগুলো শোনার পর কিছু বললেন না আব্দুর রহমান, কিন্তু তার ভেতরে দাউ দাউ করে আগুন ঠিকই জ্বলছে। তিনি রুহিকে খুঁজে বের করবেন আর রাফের কাছ থেকেও নিয়ে আসবেন। এর মধ্যে রাজ বলে ওঠে, রাহা বলেনি তো ভাইয়াকে? আব্দুর রহমান তো এটা ভাবেনি। রাহা বলতে পারে, কারণ রাফ রেগুলার রাহার সাথে যোগাযোগ রাখে। রাহার ফোনে কল করে বেশ কয়েকবার রিং হয়ে কেটে যায়। রিসিভ করে হতে রাজ আব্দুর রহমানের দিকে ফোন এগিয়ে দেয়। হ্যাঁ ভাইয়া বলো। রাজ না আমি। হ্যাঁ বলো। ওই জানোয়ারকে কি বলেছিস তুই? জানোয়ার কথা বলতে পারে নাকি কথা বুঝতে পারে? জানোয়ারকে কি বলবো আমি? তোর ভাই জানোয়ারের কথা বলছি আমি। ভাইয়া আবার কি করলো তোমাকে? কি বলবো আমি? রুহির বিয়ের কথা তুই ওকে বলেছিস? কেন, কি হয়েছে? ওই জানোয়ার রাতে বাড়িতে এসে ইরফাতকে মেরে রুহির মাথায় বন্দুকের নল ঠেকিয়ে বিয়ে করে নিয়ে চলে গেছে। রাহার হাত থেকে ফোন নিচে পড়ে যায়। তাড়াহুড়ো করে কুড়িয়ে নিয়ে বলে, কি বলছো এসব তুমি? যা শুনেছিস তাই বলেছে। তুই রুহির বিয়ের কথা ওকে বলেছিস? না, আমি তো কিছু বলিনি। ভাইয়ের সাথে কয়েকদিন ধরে কথাও হয় না, কল দিলে রিসিভও করে না। তুই কিছু বলিসনি ওকে? না। আচ্ছা রাখছি বলেই মুখের উপর ফোন রেখে দেয়। কেউ যদি কিছু না বলে তাহলে রাফ জানলো কিভাবে? কে বললো ওকে? রাফ কি এই বাড়ির সকলের পেছনে স্পাই লাগিয়ে রেখেছিল নাকি?
এমন কিছুই হবে হয়তো। ওনার বাবা আব্দুর রউফ ঠিকই বলেছেন, এই ছেলে বুদ্ধির দিক দিয়ে ওনার থেকে অনেক এগিয়ে। বেশ অনেকটা সময় পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রুহি। রুহির মুখের দিকে তাকায় রাব। শাওয়ার নেওয়ার কারণে স্নিগ্ধ লাগছে, মুখে কোনো প্রসাধনী সামগ্রী নেই, একদম ফ্রেশ। এগিয়ে আসে রাব। রুহি একটু পিছিয়ে যায়। রাব এগিয়ে আসায় বুকের ভেতর শব্দ হচ্ছে জোরে জোরে, সারা শরীর আবার কাঁপছে। রাব একটু এগিয়ে রুহিকে টেনে আনে নিজের কাছে। রাবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার সাহস হচ্ছে না রুহি, ছোঁয়ারও সাহস হচ্ছে না। কাঁপতে কাঁপতেই দাঁড়িয়ে রইল। রাব রুহির মুখ তুলে ধরে সম্মুখে। রুহি রাবের গম্ভীর চোখ মুখ দেখে মুখ নামিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। দৃষ্টি লুকানোর জন্য এদিক সেদিক তাকায়। কান্না করার কারণে রুহির চোখ মুখ লাল হয়ে গেছে, মুখ ফুলে গেছে। কেঁদেছ কেন? এত সুন্দর আর মিষ্টি স্বরে বলে যে রুহি না চাইতেও রাফের মুখের দিকে তাকায়। রাফ এত সুন্দর আর মিষ্টি স্বরে কথা বলতে পারে? এর মুখ দিয়ে তো সবসময় আগুন আর বোমা বের হয়, এত মিষ্টি করে কিভাবে বলল? রাফ আগের মতো করেই বলে, কেঁদেছ কেন? ওয়াশরুমের ভেতরে বসে ভয় করছে? ভালো লাগছে না? আম্মুর কাছে যাব, আমাকে বাড়িতে রেখে আসো তুমি। রাফ মিষ্টি স্বরে বলে ধমক দিয়ে বলে, মারবো ঠেটিয়ে এক চর। শুধু ম্যা ম্যা ম্যা, এত ম্যা ম্যা কিসের? বলেছি না এখন থেকে আমার সাথে থাকতে হবে, আর জীবনে ওই বাড়িতে ফিরতে পারবি না। কবুল বলার সাথে সাথে তুই আমার সম্পত্তি। আজকে থেকে আমি যতদিন জীবিত আছি ততদিন তুই আমার সাথেই থাকবি। আমি মরে যাওয়ার পর যা খুশি করবি, যেখানে ইচ্ছা যাবে, কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় ভুলেও আমাকে ছেড়ে যাওয়ার কথা দুঃস্বপ্নেও ভাববি না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর শুরু আর শেষ গন্তব্য রিহান আদনান রাফ অদ্দি। একে তো ধমক দিয়েছে, তার উপর এত জোরে জোরে কথাগুলো বলে যে ভয়ে রুহি ব্যয় ব্যয় করে কেঁদে দিয়েছে। রাতে থেকে এতবার ধমক দিয়েছে যে এতগুলো ধমক রুহি এই 19 বছরের জীবনে আগে শুনিনি। ভয়ে রাফের কাছ থেকে দূরে সরে গেছে কয়েক হাত। রাফ রুহির দিকে তাকায় রেগে। রুহি একবার ওর মুখের দিকে তাকাচ্ছে, আবার অন্যদিকে তাকিয়ে কাঁদছে। রাফের রাগী চোখ মুখ দেখে আরও জোরে কেঁদে ওঠে। এত ভয় দেখায় কেন বদলোকটা? রাগি রাগি বড় বড় চোখ দুটো দেখেই তো রুহু কেঁপে ওঠে। রাফ পুনরায় ধমক দিয়ে বলে, কান্না বন্ধ করবি নাকি মুখ সেলাই করে দেব? বন্ধ কর কান্না। দুই হাতে মুখ চেপে ধরে কান্না বন্ধ করার চেষ্টা করে রুহি, কিন্তু এভাবে কি কান্না বন্ধ হয়? কয়েক সেকেন্ড চুপ করে থাকলেও আবার কেঁদে ওঠে আগের চেয়েও জোরে। রাব দুই হাতে কান চেপে ধরে বলে, বাচ্চাদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিস কেন? কানের পোকাগুলো মানার জন্য? বন্ধ কর তোর ওই মরা কান্না একটু বাঁচিয়ে রাখ, একদিনে শেষ করে ফেলবি দেখা যায়। আমি যেদিন মরে যাব সেদিন এভাবে কাঁদিস, তাহলে একটু ভালো লাগবে। আমার মৃত্যুতে আমার বউ কাঁদছে দেখেও শান্তি। এখন বন্ধ কর। রাফের এর কথা গুলো শুনে রুহির কান্না কমে আসে, তবু হিক্সি তুলে কাঁদছে। রাফ আলমারি থেকে অ্যাশ কালার একটা টি শার্ট বের করে গায়ে জড়ায়। রুহি আগের মতোই দাঁড়িয়ে হিচকি তুলছে, কষ্টে ওর বুক ফেটে যাচ্ছে। রাফ পুনরায় রুহির দিকে তাকিয়ে গভীর স্বরে বলে, বেডে গিয়ে শুয়ে পড়। রুহি দ্রুত বেডে উঠে শুয়ে পড়ে, কিন্তু ওর ঘুম পাচ্ছে না এখন। রাফ লাইট অফ করে নিজেও শুয়ে পড়ে বেডে। এদিকে আয়। রুহি আগায় না, ভয় হচ্ছে ওর। আজকে বিয়ে হয়েছে ওদের, হিসেব অনুযায়ী আজকে ওদের বাসর রাত। আর বাসর রাতে স্বামী স্ত্রীর মধ্যে কি হয় জানে রুহি। ওকে ওর বিবাহিত এক বান্ধবী বলেছে। বান্ধবী ফ্যামিলির অমতে প্রেম করে বিয়ে করেছে কয়েক মাস আগে। কলেজ আসে নিয়মিত। রুহির বিয়ে ঠিক হওয়ার পর সেই সব কিছু বলেছে ওকে। আর এসব বিষয়ে জানার বা শোনার আগ্রহ সকলেরই কম বেশি। ইবলিশ শয়তান তো সবসময় চেষ্টা করে এই সব বিষয়ে মানুষকে আকৃষ্ট করার। সেভাবে রুহিও সব জেনে গেছে। যদিও রুহি এখন ছোট নয়, 18 পেরিয়ে 19-এ পা দিয়েছে। রুহি এখন অ্যাডাল্ট মেয়ে। এই সব কিছুতে ওরও ধারণা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া দেখে দেখে আর বান্ধবীদের কাছে শুনে শুনে। ভালোভাবে কিছু বললে বুঝতে পারিস না, এদিকে আয়। থরথর করে কাঁদতে কাঁদতে একটু এগিয়ে এসে রুহি বাকিটা রাত নিজে টেনে আনে বুকের মাঝে।
থরথর করে কাঁপতে কাঁপতে একটু এগিয়ে আসে রুহি। বাকিটা ডাব নিজেই টেনে আনে বুকের মাঝে। ঘুম পেয়েছে, মাথা ব্যথায় ফেটে যাচ্ছে তোর জন্য আর তোর মির্জাফর বাপ চাচার জন্য। 3 রাত ধরে ঘুমোতে পারিনি আমি। চুপচাপ নিজে ঘুমার সাথে আমাকেও ঘুমোতে দে। একটা টু শব্দ করবি না। 4 হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে নিশ্চুপ হয়ে যায় রাব। প্রচণ্ড রকমের মাথা ব্যথা করছে, না ঘুমালেই নয়। শক্তপোক্ত রাফের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে রুহির জান যায়। এত শক্ত করে কেউ জড়িয়ে ধরে নড়াচড়া করার কোনো ওয়ে রাখেনি। তার উপর আজ প্রথম কোনো পুরুষের এত কাছে রুহি। বুকের ভিতরে অস্বাভাবিক শব্দ হচ্ছে, হার্টবিট বেড়ে গেছে কয়েক গুণ। শ্বাস আটকে রইল কিছু সময়, কিন্তু কতক্ষণ। শ্বাস ছেড়ে আবার শ্বাস টেনে নেয়। রাফের গায়ের পুরুষালী ঘ্রাণ শ্বাসের সাথে রুহির ভিতরে প্রবেশ করে। চোখ বন্ধ করে শ্বাস আটকে রইল আবার। রাফের বুকের ভিতর থেকে দূর দূর শব্দ ভেসে আসছে। বুকে কান পেতে হার্টবিটের শব্দ শুনতে থাকে। মনে হচ্ছে ছন্দের তালে তালে হার্টবিট করছে। দারুণ লাগছে শুনতে। এমন শব্দ এর আগে কখনো শুনিনি রুহি। হার্টবিট শোনার তালে রুহি ভুলেই গেছে কার বুকে লিপ্টে রয়েছে। এসির ঠান্ডা বাতাসে রাফের বুকের উষ্ণতা রুহির ভালো লাগছে। আরাম দিচ্ছে এই উষ্ণ বুক। চোখ বন্ধ রেখে হার্টবিট শুনতে শুনতেই ঘুমিয়ে যায় রাফের বুকে। খিদে অনুভব হয়, ঘুম ভেঙে যায় রুহির। গতকাল বিয়ের চক্রে সন্ধ্যার পর আর খাওয়া হয়নি। খিদের চোটে পেটের ভেতর গুড় গুড় শব্দ হচ্ছে এখন। নড়াচড়া করলে বুঝতে পারে শক্তপোক্ত কিছুর উপর শুয়ে আছে। পট করে চোখ মেলে তাকায়, উপির হয়ে শুয়ে আছে। এভাবে তো রুহি খুব একটা ঘুমায় না। মাথা উঁচু করতে দেখতে পায় রাফের ঘুমন্ত চেহারা। রাফের মুখ দেখতে লাফ দিয়ে দ্রুত সরে যেতে চায়, তবে পারে না। রাফ ওর বাহুবন্ধনে তখনও আবদ্ধ। ভালোভাবে খেয়াল করে দেখে রাফের প্রশস্ত বুকের উপর শুয়ে আছে। বুকের উপর উঠলো কখন? নাকি রাফ নিজেই বুকের উপর তুলে নিয়েছে? ওর হার্টবিট আবার বেড়ে যায়। বুকের ভেতর কাঁপছে। রাফের উপর থেকে সরতে পারলেই এখন জানে পাচ্ছে। বুকের উপর শুয়ে রাফের হাত পিঠের উপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কতক্ষণ চেষ্টা করার পর রাফের হাত সরিয়ে দেয়। ঘুমন্ত কোনো মানুষ এভাবে কাউকে ধরে রাখে নাকি? রাফের বুকের উপর থেকে নেমে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। রাফ গভীর ঘুমে থাকায় রুহির নড়াচড়া বুঝতে পারেনি। সোজা হয়ে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নেয় রুহি। রুমের চারপাশে নজর বুলায়। ড্রিম লাইটের আলোয় আবছা আলোকিত রুমটা। একটা জানালাও নেই রুমে, শুধু 2টা ডোর। দ্রুত বাইরে যাওয়ার ডোরের কাছে এগিয়ে যায়। বাইরে বের হওয়ার জন্য ডোর খোলার চেষ্টা করে। অনেক চেষ্টার পরেও ডোর খুলতে সক্ষম হয় না। ডোর চাবি দিয়ে লক করা, আর চাবি বোধহয় রাফের কাছে। ডোর খুলতে না পেরে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে প্রবেশ করে। এখান থেকে বের হবে কিভাবে? ফ্রেশ হয়ে এসে রুমের বড় লাইট অন করে। রুমটা অনেক বেশি সুন্দর আর গোছানো। ইন্টেরিয়র ডিজাইনের কারণে আরও বেশি সুন্দর লাগছে। সব কিছুতেই নতুনের ছোঁয়া। আসবাবপত্রগুলো অনেক দামি বোধ হয়। একটা বেড, আলমারি, ড্রেসিং টেবিল, ক্যাবিনেট, সেন্টার টেবিল, 2টো টুল আর সোফা। হাত মুখ মুছে আবার এগিয়ে যায় ডোরের কাছে। টানাটানি করে খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। চাবি খুঁজতে হবে। দ্রুত বেডের পাশে এসে দাঁড়ায়। ক্যাবিনেট খোলার চেষ্টা করে দেখে লক করা। এটাও লক করে রেখে দিয়েছে। তাহলে চাবি কোথায় রেখেছে? চাবি রাফের বালিশের নিচে নাকি? থাকতে পারে, কিন্তু রুহির সাহস নেই ওখানে খোঁজার। খুঁজতে গিয়ে ধরা পড়লে খবর আছে। আলমারিতে রেখেছে কি? খুঁজে দেখতে সমস্যা কোথায়? দ্রুত আলমারির সামনে এসে দাঁড়ায়। আলমারি লক করা নেই। খুলতেই দেখতে পায় আলমারির ভেতর ছেলে মেয়ের ড্রেস দিয়ে ভর্তি। এগুলো নিশ্চয় রাফার ওর জন্যে। আলমারির ডোর খুঁজে দেখে সেখানেও চাবি নেই। ড্রেসগুলো উঁচু করে করে বাজে খুঁজে দেখে, কিন্তু চাবি পায় না। রুহির ইচ্ছে করছে নিজের চুল নিজে টেনে ছিঁড়তে। এই রুম থেকে বের হওয়া চাবি এখানে রাখলে খোলা রাখবে নাকি? ক্যাবিনেটের মতোই লক করে রাখবে। আবার এসে রাফের পাশে দাঁড়ায়। রাফের হাত থেকে বাঁচতে হলে রিস্ক নিতেই হবে। কাঁপতে কাঁপতে রাফের বালিশের নিচে হাত দেয়। যতটুকু পারে খুঁজে, কিন্তু পায় না। চাবি কোথায় রেখেছে? ভদ্রলোকটা নিশ্চয় প্যান্টের পকেটে, কিন্তু ওখানে খুঁজবে কিভাবে? হাত বাড়ায় প্যান্টের পকেটের দিকে। ঠক ঠক করে কাঁপছে হাতটা, সাথে ওর পুরো শরীর। বুকের ভেতর অস্বাভাবিকভাবে কাঁপছে। আর শব্দ হচ্ছে,
আটকে রেখে পকেটের ভেতর আঙ্গুল ডগা দিতে নড়ে ছড়ে ওঠে রাফ। ভয়ে ছিটকে দূরে সরে যায় রুহি। একটুর জন্য ঠাস করে ফ্লোরে পড়লে নিশ্চিত মাথা ফেটে যেত। জোর বাঁচা বেঁচে গেছে। ভয়ে গলায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানি খাওয়ার জন্য সেন্টার টেবিলের কাছে এসে দাঁড়ায়। ওয়াটার বোতল ভর্তি পানি। বোতলটা হাতে নিয়ে ডক ডক করে অর্ধেক পানি খেয়ে নেয়। বেটা বদমাস, জেগে থেকেও ভয় দেখায়, আবার ঘুমিয়ে থেকেও ভয় দেখায়। ভয়ে তো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল। বোতল রাখতে গিয়ে চোখ প্রায় পাশে পড়ে থাকা রুমালের দিকে। ওই রুমালটা রাতে রাফের হাতে দেখেছিল। ওর মুখে চেপে ধরার পর থেকে আর কিছু মনে নেই। কি আছে এই রুমালে? বোতল রেখে নিচ থেকে রুমালটা কুড়িয়ে নেয়। রুমাল থেকে সুন্দর মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। নাকের কাছে এনে ঘ্রাণ টেনে নেয়। আহ, কি মিষ্টি ঘ্রাণ! মন ভরে যাচ্ছে। দ্বিতীয়বার শ্বাস টেনে নিতেই মাথার ভেতর চক্কর দিয়ে ওঠে। কিছু বোঝার আঠার আগে ঠাস করে ফ্লোরে পড়ে যায়। জোরে কিছু পড়ার শব্দ শুনে দরপড়ে শোয়া থেকে লাফিয়ে উঠে বসে রাফ। আতঙ্কিত হয়ে পাশে পাশে নজর বলে, রুহি কোথায়? ডোর ভেঙে পালানোর চেষ্টা করছে নাকি? ডোরের দিকে তাকিয়ে দেখে ডোর তো লক করাই রয়েছে। কিসের শব্দ হলো তাহলে? রুহি কোথায় গেল? রুহি রুহি দুবার ডেকে বেড থেকে নামার জন্য উদ্যত হয়। ফ্লোরে চোখ যেতেই দেখে রুহি তো চিৎপটাং হয়ে ফ্লোরে পড়ে রয়েছে। আতঙ্কিত হয়ে বেড থেকে দ্রুত নেমে রুহির কাছে এসে হাঁটু মুড়ে বসে। রুহি, কি হয়েছে তোর? কথা বল। এই কি হলো তোর? কথা বল রুহি, চোখ খোলো। রুহি চোখ খোলে না। নিস্তেজ হয়ে পড়ে রয়েছে ফ্লোরে। ফ্লোরে লেটা দিয়ে বসে রুহিকে টেনে বুকের সাথে ঠেস দিয়ে আতশোয়া করে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দেয়। গালে মৃদু চাপড় দিয়ে ডাকে কয়েকবার। ভয় পেয়ে যায় রাফ। কি হলো ওর ছোট্ট প্রাণ পাখিটার? হাত বাড়িয়ে সেন্টার টেবিলের উপর থেকে ওয়াটার বোতল দিয়ে রুহি চোখে মুখে পানি ছিটা দেয়। হাতে পানি নিয়ে একটু একটু মাথায় দিয়ে দেয়, আবার ডাকে। বেশ কয়েক মিনিট পর নড়ে চড়ে ওঠে রুহি। দেহে প্রাণ ফিরে পায় রাফ। উপরের দিকে মুখ তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। রুহি, কি হয়েছে তোর? মাথা ঘুরছে? পানি খাওয়ায় রুহিকে। বুকের মধ্যে চেপে ধরে চুপ করে রইল রাফ। দম বন্ধ হয়ে গেছিল রুহির অবস্থা দেখে। রাফের বুকে মাথা ঠেকিয়ে রুহি অনুভব করে রাফের অস্বাভাবিকভাবে ছুটে চলা হৃদস্পন্দন। কেউ যখন অনেক বেশি ভয় পেয়ে যায় বা অনেক রাস্তা দৌড়ে আসে, তাহলে এমন হয়, যেমনটা রুহির হয়েছিল কিছুক্ষণ আগে। কিন্তু রাফ এত ভয় পেয়েছে কেন? রাফ তো দৌড়ে আসেনি, আর ওর ভয় পাওয়ার বিন্দু মাত্র চান্স নেই, কারণ রাফ নিজেই সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়। রুহি রাফের বুক থেকে মুখ তুলে ওর মুখের দিকে দেখার চেষ্টা করে। রাফ চোখ বন্ধ করে ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ভয়ে ভয়ে আস্তে আস্তে বলে, ভাইয়া কি হয়েছে তোমার? রাফের দিক থেকে উত্তর আসে না। এখনো আগের মতোই চোখ বন্ধ করে চুপচাপ রয়েছে। রুহি কথাগুলো শুনতে পায়নি হয়তো। নড়াচড়া করে আবার বলে, কি হয়েছে তোমার? চোখ মেলে রুহির মুখের দিকে তাকায় রাফ। শান্ত কণ্ঠে বলে, তোর কি হয়েছে? কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। একটুর জন্য প্রাণ পাখিটা উড়াল দেয়নি। অজ্ঞান হলি কিভাবে? কি হয়েছে তোর? বড় কোনো রোগ আছে? রুহি দুদিকে মাথা নাড়ায়। এই রুমাল। রুমাল কি? রুমালের ঘ্রাণ নিয়েছিলাম, তারপর মাথাটা চক্কর দিলাম, তারপর আর কিছু মনে নেই। স্বস্তির নিঃশ্বাস নেয় রাফ। ভয়ে তো ওর কলিজায় পানি শুকিয়ে গিয়েছিল। একটু সময়ের মধ্যে কত কিছু ভেবে নিয়েছিল। রুহির কি হয়েছে? বড় কোনো রোগ হয়েছে হয়তো, আরও কত কিছু। অথচ এই মেয়ে ক্লোরোফর্ম শুকে অজ্ঞান হয়ে গেছে। কপাল! পাগল তুই! ওটা শুকতে গিয়েছিস কেন? কে বলেছ তোকে ওটা শুকতে? নিজে মরবি, সাথে আমাকেও মারবি নাকি? আমি মরলে তুমি মরবে কেন? সেটা যদি বুঝতে, তাহলে ড্যাং ড্যাং করতে করতে ওই টাকলার বাচ্চাকে বিয়ে করতে যেতি না। ছাড়ো আমাকে। বুকের ব্যথা কমিয়ে শান্ত করে তারপর বুক থেকে সরবি। রাফের গম্ভীর স্বর শুনে আর কিছু বলল না রুহি। মনে মনে বলে, রুমালটা নিজে না শুকে ওই উগান্ডার গন্ডারটাকে শুকিয়ে দিলেই তো হতো। চাবিটা আরামে খুঁজে বের করে এখান থেকে বেরিয়ে পালিয়ে যেতে পারতাম। আম্মু ঠিকই বলে, আমার মাথায় কোনো বুদ্ধি নেই। গোবর দিয়ে ঠাসা মাথা।
ভিউয়ার্স, তো গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা চলবে, গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই দিব। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আরও নিত্য নতুন অনেক গল্প পাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।